আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গোলাম মোস্তফা মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি জাহিদুল ইসলাম, প্রভাষক, গোলাম মোস্তফা মডেল কলেজ, পদার্থ বিজ্ঞান। শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের গাণিতিক সমস্যা দিয়ে চ্যাপ্টারটি শেষ করেছিলাম। আজকে আমরা পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়টি দেখব, মহাকর্ষ ও অভিকর্ষ। আপনারা মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে ক্লাস 8 থেকে 9, 10 প্রায় 3 বছরই কম বেশি পড়ে আসছেন। তো আমরা মোটামুটি সেই কনসেপ্টের কাছাকাছিই থাকব, তবে আগের চেয়ে একটু ডিটেইলসে আমরা জানব। শিক্ষার্থী, একটু খেয়াল করেন, প্রথমে আছে হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ শব্দটি আসলে মহা প্লাস আকর্ষণ থেকে মহাকর্ষ আসছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি, আমি, আপনার সাথে চেয়ার টেবিল, আপনার সাথে বই খাতা, কলমের সাথে টেবিল, কলমের সাথে একটি বইয়ের সম্পর্ক, এগুলো সব কিছুই হচ্ছে মহাকর্ষ। যেমন ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে, খেয়াল করবেন, পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ। যেমন সেটা হতে পারে, যেমন আপনি একটি টেবিলের উপর বসেছেন, আপনার সাথে অবশ্যই সেই টেবিল বা চেয়ারের একটি সম্পর্ক আছে। যদি সম্পর্ক না থাকতো শিক্ষার্থী, তাহলে সেই টেবিল বা চেয়ারটি আপনাকে ধাক্কা দিয়ে বা ঠেলে ফেলে দিত। তো যেহেতু আপনি একটি চেয়ারের উপর বসে থাকেন, চেয়ারটি আপনাকে ফেলে দেয় না, তো আপনার সাথে চেয়ারের একটি আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলটাকে আমরা বলছি মহাকর্ষ। আচ্ছা, এরপরে চলে আসেন অভিকর্ষ। শিক্ষার্থী, আমি জানি না আপনারা কখনো দেখেছেন কিনা বা পড়েছেন কিনা, অভি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর সাথে কোনো বস্তুর, একটি বস্তুর সম্পর্ককে আমরা বলছি হচ্ছে অভিকর্ষ। সুতরাং ব্যাপারটি হচ্ছে এরকম যে পৃথিবী এবং পৃথিবীর সাথে যে কোনো একটি বস্তুর আকর্ষণ বলকে আমরা বলছি হচ্ছে অভিকর্ষ। সেটি হতে পারে যেমন পৃথিবীর সাথে আপনি, পৃথিবীর সাথে একটি চেয়ার, পৃথিবীর সাথে টেবিল, হোয়াটএভার লাইক দ্যাট। পৃথিবী এবং তার সাথে যে কোনো বস্তুর আকর্ষণ বলকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। শিক্ষার্থী, আমি জানি না আপনারা পরন্ত বস্তুর সূত্র কিন্তু 9-10-এও পেয়েছিলেন। এখানেও পরন্ত বস্তুর সূত্র আছে। পরন্ত বস্তুর সূত্র সর্বপ্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী গ্যালিলিও। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র হওয়ার জন্য দুইটা শর্ত আছে। প্রথম শর্ত, স্থির অবস্থান এবং বিনা বাধায়। তাহলে ব্যাপারটা কি হলো শিক্ষার্থী? ব্যাপারটা হচ্ছে যে আপনি পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে দুইটা ব্যাপার মেনটেন করতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে, যেই বস্তুটি দিয়ে আপনি পরন্ত বস্তুর সূত্রটি অ্যাপ্লাই করবেন সেই বস্তুটি থাকবে হচ্ছে স্থির অবস্থায়। দ্বিতীয়ত হচ্ছে, ওই বস্তুটি উপর থেকে যখন নিচে পড়বে, ওই বস্তুটি পড়বে হচ্ছে বিনা বাধায়, অর্থাৎ তাকে কেউ বাধা দিবে না। এখানে বিনা বাধা বলতে এটাই বোঝানো হয়েছে যে বাতাস তাকে কোনো বাধা প্রদান করতে পারবে না। তাহলে প্রথম সূত্রটা আমরা দেখি। প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান এবং বিনা বাধা, স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আচ্ছা শিক্ষার্থী, কথাটা একটু কেমন লাগলো, তাই না? আমরা একটু ডিটেলসে যাই। আচ্ছা, আপনার হাতে একটি পাথর বা কঙ্কর আছে, আর এক হাতে একটি পাখির পালক বা একটি কাগজ আছে। এখন আপনি যদি দুই হাতে নিয়ে এইভাবে ছেড়ে দেন, পাথর এবং কাগজ কোনটা আগে মাটিতে পড়বে? আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন। এক হাতে আপনার পাথরের টুকরা, এক হাতে কাগজের টুকরা। আপনি যদি ছেড়ে দেন তাহলে অবশ্যই কোনটা? পাথরটা ভূমিতে আগে পড়বে। কেন? কারণ প্রথমত হচ্ছে বাতাস তার উপর বল প্রয়োগ করলেও তার প্রতিক্রিয়া বলটা ছিল অনেক বেশি। দ্বিতীয়ত হচ্ছে কাগজের চেয়ে ওই পাথরের টুকরার ভর হচ্ছে অনেক বেশি। আচ্ছা, এবার আসেন, তাহলে প্রথম সূত্রটা আমরা কি বলেছিলাম? স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তার মানে যদি 1 সেকেন্ডে ওই পাথরের টুকরাটি ভূমিতে পতিত হয়, তাহলে এই সূত্র অনুযায়ী কাগজের টুকরাটিরও ভূমিতে পতিত হতে সময় লাগবে 1 সেকেন্ড। হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ শিক্ষার্থী, এটা পসিবল তখনই যখন বস্তুটি থাকবে স্থির এবং পড়বে বিনা বাধায়। তার মানে ওই দুইটা বস্তুকে কেউ বাধা প্রদান করবে না, অর্থাৎ জায়গাটি হবে হচ্ছে ভ্যাকুয়াম বা শূন্য
মাধ্যম। শূন্য মাধ্যম মিন্স হচ্ছে যদি বাতাস না থাকে তাহলে অবশ্যই এই দুইটা বস্তু একসাথে ভূমিতে পতিত হবে। আপনাদের বইয়ে ওই পরীক্ষাটি এখন দেয়া নাই। আমরা যখন কলেজে পড়েছিলাম তখন আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে একটা পরীক্ষা দেয়া ছিল। সেই পরীক্ষাটি ছিল গিনি পালক পরীক্ষা। গিনি হচ্ছে একটি স্বর্ণের কয়েন আর পালক হচ্ছে পাখির পালক। অর্থাৎ ওই পরীক্ষাটিতে দেখানো হয়েছিল একটি পাখির পালক এবং একটি স্বর্ণের কয়েন যদি একসাথে ছেড়ে দেওয়া হয় দুইটা একসাথে মাটিতে পড়বে। কেমন করে পড়বে স্যার? অবশ্যই ওই জায়গাতে বাতাসটা বাদ দিয়ে অর্থাৎ ভ্যাকুয়াম করে যদি দুইটাকে একসাথে ছাড়া হয় তাহলে ওই দুইটা বস্তু একই সাথে আস্তে 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 করে উপর থেকে ভূমিতে পতিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। শিক্ষার্থী, আমরা দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছি। দ্বিতীয় সূত্র হচ্ছে, আরেকটা ব্যাপার বলে দিই, আমি এখানে দেখবেন আপনারা কিছু হিন্টস লিখেছি সূত্রের ব্যাপারে। হ্যাঁ, ভি প্রপোর্শন টু টি, এইচ প্রপোর্শন টু টি স্কোয়ার, সমান সময় সমান পথ। এই তিনটা হিন্টস আমি কেন লিখেছি? শিক্ষার্থী, আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা না এগুলো মুখস্থ করতাম না, যার কারণে এখনও আমরা চিন্তা করলে সূত্রগুলো লিখতে পারি, কিন্তু আপনারা কি করেন? তোতা পাখির মতো মুখস্থ করেন, যার কারণে 2 মাস 6 মাস পরে আপনারা ভুলে যান। তো এই হিন্টসগুলো দেওয়া হয়েছে এই কারণে যাতে করে আপনারা মানে যতদিন বেঁচে থাকবেন দরকার হলে যে কোনো সময় আপনারা চাইলে সূত্রগুলো বলতে পারবেন। আসেন একটু শিখে নেই কেমন করে বলবো। আপনাকে এই দুইটা কন্ডিশন তিনোটা সূত্রের ক্ষেত্রে রেখে দিতে হবে। স্থির অবস্থান বিনা বাধায়, তারপরে সমান সময় সমান পথ, আর এইখানে আসেন ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। তাহলে ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়, তাহলে ভি প্রপোর্শন টু টি, তাহলে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। এবার আসেন সূত্রটা বলি। স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। তাহলে ব্যাপারটা কি হলো? স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত ওই বস্তুর প্রাপ্ত বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন আমি ধরে নিলাম যে একটি বস্তু, এখানে আমি প্রথমে একটা বস্তু বলেছিলাম, আমরা যদি একাধিক বস্তু কাউন্ট করি লাইক দ্যাট, তিনটা বস্তু যদি চিন্তা করি, প্রথম বস্তুর বেগ হচ্ছে v1, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে v2, তৃতীয় বস্তুর বেগ হচ্ছে v3। তাহলে আমরা যদি ধরে নেই যে প্রথম বস্তুটি t সময়, দ্বিতীয় বস্তুটি t2 সময়, তৃতীয় বস্তুটি t3 সময়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে v1 t1 ইকুয়ালস টু v2 t2 ইকুয়ালস টু v3 বাই t3 ডট 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 ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন আসেন এই সূত্রটার দ্বিতীয় সূত্রটার সিস্টেমটা কি? দ্বিতীয় সূত্রটার সিস্টেমটা হচ্ছে কোনো একটি বস্তু যদি 1 সেকেন্ডে, খেয়াল করবেন, কোনো একটি বস্তু যদি 1 সেকেন্ডে ভি বেগ প্রাপ্ত হয়, 1 সেকেন্ডে যদি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে 2 সেকেন্ডে ওই বস্তুটির বেগ হবে 2v। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন 3 সেকেন্ডে এর বেগ হবে 3v। আচ্ছা শিক্ষার্থী, আমরা তৃতীয় সূত্রে চলে যাচ্ছি। ঠিক একইভাবে স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত বস্তু, খেয়াল করবেন এখানে এইচ হচ্ছে উচ্চতা, টি হচ্ছে সময়। তাহলে দেখেন স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত বস্তুর উচ্চতা ওই বস্তুর অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে ব্যাপারটা কি হলো? এইচ প্রপোর্শন টু টি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা এখানে একাধিক বস্তু চিন্তা করব। প্রথম বস্তুর উচ্চতা h1, h2, h3 ডট 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 t1 স্কোয়ার, t2 স্কোয়ার, t3 স্কোয়ার। তাহলে এদের সম্পর্ক হচ্ছে h1 ডিভাইড বাই t1 স্কোয়ার ইকুয়ালস টু h2 ডিভাইড বাই t2 স্কোয়ার ইকুয়ালস টু সামথিং হোয়াটএভার, ইট শুড বি কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার আসেন, যদি 1 সেকেন্ডে বস্তুটি h দূরত্ব অতিক্রম করে, 2 সেকেন্ডে বস্তুটি যাবে হচ্ছে h ইন্টু টি স্কোয়ার, মিনস হচ্ছে 2 স্কোয়ার, কারণ এখানে সেকেন্ড কত? 2, তাহলে টি এর উপরে কি ছিল? স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার। 3 সেকেন্ডে আসেন, 3, তার উপরে কি ছিল? স্কোয়ার, তাহলে স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে বস্তুটি, খেয়াল করবেন 1 সেকেন্ডে বস্তুটি যদি h দূরত্ব অতিক্রম করে, 2 সেকেন্ডে যাবে 4h, 3 সেকেন্ডে যাবে হচ্ছে 9h। আচ্ছা শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা চলে আসব আপনাদের সেই বিখ্যাত নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা আপনারা ক্লাসে 8-এ পড়ে আসছেন, 9-10-এও পাইছেন। আমরা আরেকবার দেখে নেব ছোট্টবেলার পড়াশোনা, নিউটনের মহাকর্ষ সূত্র। শিক্ষার্থী, আমি জানি না আপনাদের নিউটনের মহাকর্ষ সূত্রটা মনে আছে কিনা। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, খেয়াল করবেন, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, এবার আসেন আমরা একটু অংশগুলো দেখে নেই।
প্রথম অংশটা ছিল আকর্ষণ বলের মান। বস্তুর ভরের কণাদ্বয়ের ভর হচ্ছে m1, দুইটা বস্তু m1 m2 দুইটা বস্তু, মধ্যকার দূরত্ব হচ্ছে d, এদের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বলের মান হচ্ছে F। এখন F প্রপোর্শন টু m1 ইন্টু m2, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন F ইকুয়ালস টু 1/d স্কোয়ার। স্যার এই দুইটাকে যদি আমরা একসাথে কনজুগেট করি, F প্রপোর্শন টু m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। সো এই সমানুপাতিক ধ্রুবকটাকে উঠিয়ে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি, g m1 m2 ডিভাইড বাই d স্কোয়ার। এই যে g আপনারা যেটাকে দেখতে পাচ্ছেন, এই g হচ্ছে সার্বজনীন ধ্রুবক, বিশ্বজনীন ধ্রুবক, বা এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান খেয়াল করবেন, এই মহাকর্ষীয় ধ্রুবকের মান এবং একক সর্বদা বাকি রাশিগুলোর উপর ডিপেন্ড করে। খেয়াল করেন স্যার, g = 6.674 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই যে মানটা দেখতে পাচ্ছেন, এই মানটা হচ্ছে টোটাল ফিক্সড। যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গাতে কখনোই এই মান পরিবর্তন না হওয়ার কারণে একে বলা হয় সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক। শিক্ষার্থী, এরপরে আমরা দেখব হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, আমি জানি না আপনাদের অভিকর্ষজ ত্বরণ মনে আছে কিনা, আপনারা 9-10 কিন্তু পড়ে আসছিলেন। অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। খেয়াল করবেন, আমি একটা বস্তু এই জায়গা থেকে ছেড়ে দিব, এই বস্তুটা ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়বে, মানে কেউ তাকে কোনো বাধা প্রদান করবে না। যদি কেউ তাকে কোনো বাধা প্রদান না করে এবং ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে নিচের দিকে পড়ে, তাহলে এই বস্তুটা প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায় এবং সেই বেগ বৃদ্ধির পরিমাণ হচ্ছে 9.8 ms⁻1। তো এই যে মুক্তভাবে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। স্যার অভিকর্ষজ ত্বরণকে আমরা প্রকাশ করছি g দ্বারা, এর একক হচ্ছে ms⁻2। সো মেরু অঞ্চলে এর মান একরকম, বিষুবীয় অঞ্চলে এর মান একরকম, বাট মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চল এই মানগুলোকে আমরা নিয়ে একসাথে একটা স্ট্যান্ডার্ড মান বের করেছি, যে স্ট্যান্ডার্ড মান যেটাকে সার্বজন স্বীকৃত, সেই মানটা হচ্ছে 9.8। এই যে জি এর মান 9.8, এই মানটা মনে রাখবেন কখনোই ফিক্সড না। যেমন এই জি এর মান যেমন ফিক্সড, এটা কোনো অবস্থাতে কোনো জায়গাতেই কোনোভাবেই পরিবর্তন হবে না, কিন্তু এই জি এর মানটা পরিবর্তনশীল। কেমন করে? সেটা হচ্ছে অঞ্চল ভেদে। মেরু অঞ্চলে হবে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, এবং আদর্শ মান হচ্ছে 9.8 ms⁻2। শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করেন, নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে আমরা এই জিনিসটা পাই, F = g mm ডিভাইডেড বাই d স্কোয়ার। এখানে m আমি কেন দিলাম? এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ যে কোনো একটি বস্তুর ভর, এই জন্য আমি এটাকে ছোট, এটাকে ক্যাপিটাল ব্যবহার করলাম। সো F = g mm ডিভাইড বাই d স্কোয়ার। আবার আপনারা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানেন F = ma, সো F = ma বা mg। সো F = mg, দুইটা যদি আমরা ইকুয়াল করি, mg = mm ডিভাইড বাই d স্কোয়ার ইন্টু g, এই দুই পাশ থেকে যদি mm বাদ দিয়ে দেয়, তাহলে g = gm ডিভাইডেড বাই d স্কোয়ার। আচ্ছা শিক্ষার্থী, এখানে জি হচ্ছে কি জানেন তো? এখানে জি হচ্ছে পৃথিবীর, এই যে যেটাকে আমরা বললাম যে মহাকর্ষীয় ধ্রুবক, সো এই মানটা ফিক্সড। এই এম হচ্ছে পৃথিবীর ভর, এই মানটাও ফিক্সড। আচ্ছা, এখন যদি এই দুইটা মান ফিক্সড হয়, তাহলে এই জায়গায় পরিবর্তনশীল হচ্ছে শুধুমাত্র মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ডি বলি। এই জন্য জি এর মান সর্বদা নির্ভর করে হচ্ছে কার উপরে? এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন ডি, এই ডি এর উপরে। এই জি অথবা এম এদের কারো উপরে নির্ভরশীলতা নাই, কারণ এদের মান হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবং একটা ব্যাপার মনে রাখতে হবে যে জি = gm ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই সমীকরণের মধ্যে বস্তুর ভর, খেয়াল করবেন, বস্তুর ভর m অনুপস্থিত। যেহেতু বস্তুর ভর m অনুপস্থিত, সেহেতু কখনোই ভরের উপর জি এর মান নির্ভর করে না। সুতরাং আমরা বলতে পারি যে জি এর মান বস্তু নিরপেক্ষ, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। আচ্ছা শিক্ষার্থী, আজকের দিনের লাস্ট টপিক হচ্ছে বস্তুর ওজন। আচ্ছা শিক্ষার্থী, আপনারা তো বস্তুর ভর সম্পর্কে জানেন। এখন বস্তুর ওজন ব্যাপারটা হচ্ছে যে কোনো বস্তুকে পৃথিবী কত বলে আকর্ষণ করছে। খেয়াল করবেন, আমি আবারও বলি, কোনো বস্তুকে পৃথিবী কত বলে আকর্ষণ করছে, এটাকে আমরা বলছি হচ্ছে বস্তুর ওজন। যেমন আমরা জানি W = mg,
সো সাপোজ এম হচ্ছে 10 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, ইট শুড বি 98। খেয়াল করবেন এটা হচ্ছে ওয়েট, এটার একক হচ্ছে নিউটন। তাহলে হয়তো বুঝতে পারবেন যে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এবং মনে রাখবেন কোনো বস্তুর ভর সরাসরি মাপা যায়, কিন্তু বস্তুর ওজন সরাসরি মাপতে হলে অবশ্যই স্প্রিং নিক্তি লাগবে। স্প্রিং নিক্তি ছাড়া কোনো বস্তুর ওজন সরাসরি মাপা যায় না। তবে কোনো বস্তুর ভর জানা থাকলে তার সাথে 9.8 গুণ করে দিয়ে ওই বস্তুর ওজন বের করা যায়। শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের এই ক্লাসটি এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও ডিটেলসে চলে যাব। তো পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালাম।